সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন হাসান আরিফ। ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আপনি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত, সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে জড়িত, বিভিন্ন নানা কাজে জড়িত। সেই জায়গা থেকেই বলা যে আমি ঢাকাতে পরে আসি, ঢাকার বাইরে জেলা পর্যায়ে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক আন্দোলন, নাটক, আপনার আবৃত্তি বা যাই হোক, বিভিন্ন অনেক সংগঠন ছিল। সেই সংগঠনগুলোর কি অবস্থা, আমাদের শিল্পকলা আছে নানা জায়গায়, সেগুলোর কি অবস্থা, সার্বিক অবস্থাটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমাদের ঢাকার বাইরের জেলাগুলোর কথা যদি বলি, দুরকম বিষয় আছে। মন ভালো হওয়ার বিষয় আছে, মন খারাপ হওয়ার বিষয় আছে। মন ভালো হওয়ার বিষয় হচ্ছে যে উদ্যোগে আমাদের মুক্তিযুদ্ধের পর বা আমাদের স্বাধীনতার পর উদ্যোগে ঢাকায় যে নবনাট্য আন্দোলন শুরু হয়েছিল, সেটা কিন্তু অসম্ভব রকম ভাবে সারা দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। আজকে ৪৫ বছর পরে কিন্তু এই কথা বলা যায় যে সেই ঢেউটা এখনো স্তিমিত হয়নি। সেখানে এখনো নাটকের দল, আবৃত্তির দল, গানের দল, নাচের দল গড়ে উঠছে। কিন্তু এটি হচ্ছে, আমি এখনো বলছি যে ঢেউর উচ্চতা কমে গিয়েছে না, উচ্চতাও কমেনি, উদ্যোগেই হচ্ছে। বরং আমি একটু অন্যভাবে বলবো যে অসংখ্য বেসরকারি টেলিভিশন আসার ফলে আমরা কিন্তু সেই খবরগুলোও পাচ্ছি। মানে এই যে দলগুলো গঠিত হয়েছে, তারা কি করছে সেটা হয়তো আগে জানা ছিল না, এখন সেটাও জানতে পারছি। কিন্তু এবার মন খারাপের জায়গাটা হচ্ছে যে ঢাকাতে জাতীয় নাট্যশালা আছে, এখানে পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম আছে, বাংলা একাডেমিতে একটা অডিটোরিয়াম আছে, ঢাকাতে জাতীয় জাদুঘরের একটা অডিটোরিয়াম আছে। আমি ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলি অডিটোরিয়াম, মহিলা সমিতিও নতুন ভাবে হয়েছে। কিন্তু মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই যে ঢাকাকে ঘিরে থাকা জেলাগুলো, সেই জেলাগুলিতেই ভালো কাঠামো নেই সংস্কৃতি চর্চার। এটা একটা দুঃখের ব্যাপার। এখন আমি এখান থেকে যদি পঞ্চগড়ে যাই, এখান থেকে যদি আমি বান্দরবনে যাই, তাহলে দুঃখটা বাড়বে, কমবে না। তবে সরকারের চেষ্টা আছে বা অঙ্গীকার আছে, আমি বলবো প্রতিশ্রুতি আছে। শিল্পকলা একাডেমি সক্রিয় অবস্থান নিয়েছে জেলা পর্যায়ে, আগে এটি হতাশাজনক ছিল। এবং এই সক্রিয় অবস্থান নিয়েছে যে বলছি আমি, সেটি হচ্ছে সংগঠনগুলোকে তত্ত্বাবধান করা, পরিচর্যা করবা, তাদেরকে একটু সুযোগ দেয়া, অবকাঠামো তৈরি করা, এবং একই সঙ্গে শিল্পকলা একাডেমি বিস্তৃত হচ্ছে উপজেলা পর্যায়ে। তো আমরা তো এটা ইউনিয়ন পর্যায়ে দেখতে চাই, কিন্তু উপজেলা পর্যায়েও শুরু হয়েছে। এই যে নব উদ্যমে যে কাজটা শুরু হয়েছে, এটা যখন শেষ হবে তখন আমরা একটা ভিন্ন রূপ দেখতে পাবো। তবে পরিপূরক কিছু প্রতিষ্ঠানের কথা বলতে হবে, যেটি সরকার নিয়ন্ত্রিত নয়, যেটি আমরা নিজেরা গড়ে তুলেছি। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চারুশিল্পী সংসদ, এই যে সংগঠনগুলোর কথা আমি বললাম, এরা নিজেরা একটি জাতীয় রূপ দিয়েছে। সারা দেশের সংগঠনগুলোকে তারা ঐক্যবদ্ধ রেখেছে বিভিন্ন ধারায়, এবং সেখানে তারা আঞ্চলিক উৎসব করছে, জাতীয় উৎসব করছে, কর্মশালা করছে নানান পর্বে, নানান মাধ্যমে। সরকার যেটি করছে, এই সময়ের সরকার নিশ্চিতভাবে ৪৫ বছরের সকল সরকারকেই আমি সাংস্কৃতিক বান্ধব বলতে পারবো না, সংস্কৃতি বান্ধব ছিল না। এই সরকার তারা দুটি কাজ করছেন। এক হচ্ছে যে শিল্পকলা একাডেমি এবং অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান, তাদের অবকাঠামোগত উন্নয়ন চলছে। আর পাশাপাশি জাতীয় প্রতিষ্ঠান, যেটি আমি বলছি যে আমরা যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছি, তাদেরকে কিছু কিছু অনুদান বা প্রকল্প ভিত্তিক বা তাদের প্রস্তাবনা ভিত্তিক কিছু পয়সা দিচ্ছে, যার ফলে এই মুহূর্তটা আমি বলবো যে এক ধরনের অসম্ভব ভালো সক্রিয়তা আছে সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে। এখানে সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের মতো করে তারা কিন্তু তাদের পথটা বেছে নিয়েছে। তারাও কিন্তু তাদের অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে আনবার চেষ্টা করছে। এবং আপনি দেখবেন একটা বিষয়, যে আমরা একসময় শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে জারি, সারি, ভাটিয়ালি যাত্রা থাকবে কিনা। আমরা একসময় সংশয়ে ছিলাম যে আমাদের যে আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য তা কি মরে যাবে কিনা বা এরকম। আমি বলছি যে রাধারমণের উৎসব হচ্ছে বড় করে,
শাহ আব্দুল করিমকে নিয়ে সারা দেশে উৎসব হচ্ছে। এবং আপনি দেখবেন যে আজকাল গণমাধ্যমে শিশুদের থেকে শুরু করে পরিণত বয়সের শিল্পীরা যে অংশগ্রহণ করেন, তারা কিন্তু তাদের ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনছেন নিজেদেরকে। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের মতো করে সারা দেশে যে মানে যে চর্চা হয় এবং যে তাকে নিয়ে যে ভাবনা হয়, নজরুলকে নিয়ে যে ভাবনা হয়, যে চর্চা হয়, আমার ধারণা যে বিশ্বের আর কোনো বাঙালিদের মধ্যে এতটা হয় না। এবং আমি তো এই কথা বলতেই পারি যে বিশ্বের বুকে বাঙালির একমাত্র স্বাধীন রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সে কারণে বাঙালির যা কিছু উৎকর্ষ, বাঙালির এই সময়ের সৃজন সাধনা, এটা দেখতে হলে বাংলাদেশের দিকে দেখতে হবে। সবই আপনি ভালো করে অনেক কথা বলেন, পাশাপাশি এইটাও কিন্তু বলা হয় যে আপনি বললেন কিন্তু সাংস্কৃতিক কর্মীদের যে বিভিন্ন রকম উদ্যোগ, প্রতিবাদও আছে, দ্রোহের বিভিন্ন রকম দ্রোহ বিদ্রোহের অনেক বিষয় আছে, সেগুলো ঢাকা কেন্দ্রিক বা একটা ওই যে আপনি যে বলয়ের কথা বললেন শুরুর দিকে, সেই বলয় কেন্দ্রিক সারা দেশ থেকে সেই মানে ঢেউটি অনেক সময় পাওয়া যায় না। আর অনেক সংগঠন হারিয়েও গিয়েছে, কয়েকটি সংগঠন হয়তো আছে ঢাকার বাইরে, অনেক সংগঠন হারিয়েও গিয়েছে। আপনি হারিয়ে যাওয়ার অনেক কথা বলেছেন, সেগুলি কতটা ফিরে আসলো? পাশাপাশি ওই কথাটা বলতে চাই যে আগে যেমন তারুণ্যের একটা অংশ থাকতো বিভিন্ন রকম সংগঠনের সাথে, সেই তারুণ্যকে ঢাকার বাইরে এখন কিভাবে পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলি বলবেন। খুব জনপ্রিয় কথা এখন স্লোগান, সেই জায়গা থেকে যে সব সময় যে মানে রাজনীতির বিরুদ্ধেই প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে তা না, অনেক সময় সামাজিক অনেক দায় চলে আসে। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন খাঁর যে মিলনায়তন যখন হামলার শিকার হলো, তখনও দেখলাম যে একটু যেন স্তিমিত মৌনতা সাংস্কৃতিক কর্মীদের মধ্যে। পরে অবশ্য আমরা ধীরে ধীরে দেখতে পাই হঠাৎ করে এই যে সাংস্কৃতিক, যে আপনি যে ভালো থাকার কথা বললেন হাসি খুশি মন নিয়ে, সেই জায়গায় হঠাৎ করে এই মৌনতা কেন, মৌনব্রত কেন পালন করতে দেখা যায় সাংস্কৃতিক কর্মীদের? ব্রাহ্মণবাড়িয়াতে প্রথমত আঞ্চলিকভাবে একদম ওই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সংস্কৃতি কর্মীদের কথা যদি বলি, তারা খানিকটা বিস্ময়ের মধ্যে পড়েছিল। কারণ নিকট অতীতে এই ধরনের হামলার শিকার হয়নি, তারা হয়নি। আরো বড় মানে আন্দোলনের সময় তারা এই ধরনের হামলার শিকার হয়নি, সেটা সত্য। আরেকটা বিষয় ছিল, আপনি দেখবেন যে রাজনৈতিকভাবে দুটি পক্ষের প্রবল অবস্থান আছে। স্বাধীনতার পক্ষের মানুষের যেমন প্রবল অবস্থান আছে, স্বাধীনতা বিরোধীদেরও কিন্তু প্রবল অবস্থান আছে। এটি ব্রাহ্মণবাড়িয়া, আমি অন্য কোনো রাজনৈতিক দলের নাম না বললেও এটি প্রমাণিত। সেইখানে সংস্কৃতি কর্মীরা একটা নিয়ামক ভূমিকা পালন করলেও আমি বলবো যে যখন সংস্কৃতি কর্মীরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, সাংস্কৃতিক সংগঠন আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু রাজনৈতিক দল বেঁধে সক্রিয়ভাবে আমাদের পাশে দাঁড়ায়নি তাৎক্ষণিকভাবে। আচ্ছা, সেখানে দাঁড়াতে সময় নিয়েছে, সেটা তো ব্রাহ্মণবাড়িয়াতে। তবে আমি মনে করি যে এখানে একটি রাজনৈতিক ঐক্যের প্রয়োজন ছিল, এবং সেটি ছাত্র সংগঠন থেকে শুরু করে সকল রাজনৈতিক অংশেরই একটা ঐক্যের দরকার ছিল। আমরা কোথাও কোথাও গিয়ে স্তিমিত হয়ে যাই না আসলে, কিন্তু আমরা ব্যাপক আলোড়নও তৈরি করতে পারি না সমাজে। ব্যর্থতাটা এখানে। সেটা কেন? সেইটার একটা কারণ হতে পারে যে আমাদের যথেষ্ট সুযোগের জায়গাগুলো অবকাঠামোর দিক থেকে নেই। যেমন ধরেন, আমাদের সিনেমা হলের সংখ্যা কমতে কমতে এমন জায়গায় গেছে অনেক জেলাতে নেই। এখন আর সিনেমা দেখে বাংলাদেশের নায়ক নায়িকাকে চেনা বা জনপ্রিয় হয়ে ওঠা দুষ্কর হয়ে পড়েছে। এইভাবে মোচন করা যাবে। এবং আরেকটা বিষয় আমি বলি, যেটা আমি নিজে আমরা বোধ করি যে জীবনের গতি বেড়েছে এক ধরনের। সেখানে আপনি যে কথা বলেছিলেন, এখনো আমাদের মূল পুঁজি হচ্ছে আমাদের তারুণ্য। তরুণরাই কিন্তু এখনো সংস্কৃতি অঙ্গনের সবচাইতে বড় অংশ, তারাই কিন্তু বাঁচিয়ে রেখেছে। এবং তারা আসে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যখন যুক্ত থাকে তখন এখানে এসে সক্রিয় হয়। এখন ধরেন দেশটা তো বিস্তৃত হয়েছে, 16 কোটি মানুষ জীবনযাপন করতে গেলে আর স্থির থাকতে পারে না। যে এখানে শুরু করে সে ছিটকে আরেক জায়গায় যায়, কিছুটা দম নিয়ে আবার ওখানে একটু স্থিতি পায় এবং সেখানে গিয়ে আবার শুরু করে। আমি অনেক বড় সরকারি বেসরকারি কর্মকর্তাকে চিনি যারা 8 বছর 10 বছর কোন রকম সম্পৃক্ততা রাখতে পারেনি, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্বে তার দিকে কিন্তু আমরা তাকিয়েছিলাম যে নিশ্চয়ই ও এসে একটা বড় অবদান রাখবে।
ঠিকই রাখে, কিন্তু মাঝখানে আবার 5-7 বছর হয়তো তাকে পাওয়া যায় না। এই যে বিচ্ছেদের বেদনা, এটা আমাদেরকে বহন করতে হয় এবং এটা আসলে বাস্তবতার কাছে আমাদেরকে হার মানতে হয় সাময়িকভাবে। তবে এ কথাও সত্য যে সব ভালো, সব খুশির তা তো নয়। আমাদের যে সমাজটা, সেই সমাজের চিত্রটাও মাঝে মাঝে আমাদেরকে কিন্তু অসম্ভব রকম ভাবে বিচলিত করে ফেলে। বিব্রত করে। যেমন ধরেন, আমি স্পষ্টত দুটি বিষয় বলতে পারি। মাদকদ্রব্যের বিরুদ্ধে আমরা কথা বলছি, কিন্তু এখান থেকে পরিত্রাণের পথ কিন্তু আমরা পাই নাই। নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলছি, কিন্তু এখান থেকে পরিত্রাণের জন্য আমরা কোনো সংগ্রাম রচনা করতে পারি নাই। আবার ধরেন, কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন এমন অনেক পণ্য আছে যা আমরা আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু এই পণ্যগুলো কারা গ্রহণ করে আমরা দেখি না। আমি আপনাকে বলতে পারি এনার্জি ড্রিঙ্কের কথা। আমি ফেসবুকে দেখেছি যে এটি একটি এমন দ্রব্য অনেক মাদকের চেয়ে ভয়াবহ, তাকে ক্ষতি করে। তাহলে কারা এগুলো আনে, কারা ছড়িয়ে দেয়? এখন আমাকে বিপন্ন করে আপনি আমার কাছ থেকে অনেক ভালো কিছু চাইবেন, সেটা তো প্রায় অসম্ভব। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে ঢাকাতে এক ধরনের সুরক্ষা আছে সব দিক থেকে। কেমন সুরক্ষা? ঢাকাতে ধরেন মোটামুটি ভাবে চলার পথ আছে, যানবাহন আছে, স্কুল, কলেজ, ভবন সবই মোটামুটি মানুষের আওতার মধ্যে, মানুষের দিকে তাকিয়ে করা আছে। ঢাকার বাইরে গেলে আমি তো কিছুই করিনি। ঢাকার বাইরে এমন জেলা শহর আছে যেখানে রাস্তাঘাটে চলার মতো নয়, হয়তো ওই জায়গাটাতে কেউ বলবারও নেই। আমি একটি দুটি জায়গার কথা আপনাকে বলতে পারি। আপনি যদি বাংলাদেশের নেত্রকোনা সুসুং দুর্গাপুরের কথা বলেন, আপনি গেছেন, আমিও গেছি। সোমেশ্বরী নদীর পাড়ে দাঁড়িয়ে যদি সে পাহাড় আর জলের তরঙ্গ না দেখে, সে বাংলাদেশের এক সৌন্দর্য থেকে বঞ্চিত। কিন্তু আপনি আমার সাথে একমত হবেন যে সেখানে যাওয়ার ব্যবস্থা নেই বললেই চলে। এক দুর্গম পথ পেরিয়ে যেতে হয়, যাওয়া থাকা। হ্যাঁ, এবং সেই পথ কিন্তু একসময় এই ইট বালি সুরকি দিয়ে ভালোভাবেই নির্মিত হয়েছিল। আমি একটি জায়গার কথা বললাম আপনাকে, যেটা সহজ জায়গা। আর যদি বলি অনেক পাহাড়ের উপরে বগা লেকে আমি কেন যেতে পারছি না, সেইটাও আমি এখন বলছি না। আমি বলছি যেখানে যাওয়া যায় সহজে, সেখানে যাওয়া যায় না। যার ফলে হয়েছে কি, আমরা কিন্তু দেশটাকে খুব ভালোভাবে চিনতে পারছি না। কারা চিনতে পারছি না? যারা আমরা তরুণ, আমরা চিনতে পারছি না। আমি যতক্ষণ না দেশকে নিয়ে গর্ব করতে পারবো, ততক্ষণ কিন্তু আমার দেশপ্রেমের মাত্রাটা উঁচু হবে না। কিন্তু আমি কিভাবে বলি, আমাদের ক্রিকেট কিভাবে আমাদেরকে পোশাক এনে দিল। আমরা তো জানি পহেলা বৈশাখে পোশাক হয়, ঈদে পোশাক হয়, আমরা তো জানি 26শে মার্চে, 16ই ডিসেম্বরে আমাদের উৎসবগুলো আমরা বিক্রি করে দিচ্ছি। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে একটি কথা বলতে চাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বাংলাদেশের সকল শহীদ মিনারে আমরা আমাদের সংগ্রামও করি, আমরা আমাদের অনুষ্ঠানও করি। শহীদ মিনার হচ্ছে আমাদের কাছে এমন একটা ভূমি, সেই চেতনার ভূমিতে দাঁড়িয়ে আমি সবচাইতে দেশের জন্য সবচাইতে গভীরভাবে নিজেকে নিবেদন করতে পারি। সেটা অঙ্গীকারের দিক থেকে, শপথের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে। শহীদ মিনারে আমরা কখনো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম সম্বলিত অনুষ্ঠান করি না। কারা করি না? আমরা সংস্কৃতি কর্মীরা করি না। একবার দুবার ছোট্ট করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম লেখার প্রচেষ্টা হলে সবাই প্রতিবাদ করেছে, যেটা শহীদ মিনারে করা যাবে না। আমি শুধু বলতে চাই সারা দেশের সংস্কৃতি কর্মীদের, শহীদ মিনারে যা করা যায় না তা 56,000 বর্গমাইলের কোথাও করা যায় না। আমরা শহীদ মিনারে দাঁড়াই একটা চেতনা ভূমিতে, আর বাকি ভূমিটাও তো শহীদের রক্তে রঞ্জিত। এবং সেই শহীদের স্বপ্ন ছিল, এবং সেই শহীদের স্বপ্নের পথ ধরে একটি সংবিধান আছে, আমার চলার পথ নির্দিষ্ট করা আছে। সেখানে আগামী দিনের মানুষের জন্য এই ভূমি, এই চেতনার ভূমি আমি রক্ষিত রাখতে চাই। তাহলে সেটি কোনো অবস্থাতেই এমন কিছু করা যাবে না যার মধ্য দিয়ে আমি আমাকে প্রকাশে ব্যর্থ হই। আমি আমাকে প্রকাশে ব্যর্থ হলেই আমার ঘাটতি থাকবে আগামী প্রজন্মকে আমাকে বোঝাতে, দেশটা বোঝাতে। এবং আজকে আমি একটু ক্ষোভের সঙ্গেই বলছি, আমাদের একটা অনেক ঐতিহ্য তৈরি হয়েছে
সেই ঐতিহ্যের সঙ্গে আমাদের প্রাণ বিসর্জন আছে, সেই ঐতিহ্যের সঙ্গে আমাদের রক্ত ঝরার ইতিহাস আছে। আজ সেই ইতিহাস সেলিব্রেট করি আমরা আনন্দ করে, কারণ আমার পূর্বপুরুষ তার প্রাণ দিয়েছিল, আমি মুক্তি নিয়ে তা এখন আস্বাদন করি। এই কথাটা উভয় দিক আমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে ত্যাগ এবং উদযাপন, ত্যাগ এবং উদযাপন উভয় আমাদেরকে মনে রাখতে হবে। এবং উদযাপনটাই যদি আমি ত্যাগটা ভুলে যাই, তাহলে আমার দ্বারা অনেক সর্বনাশ হতে পারে। সেই কারণে আমি বলি যে দেখুন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের লোক সমাগম যেখানে হয় সেখানে তাদের পসরা সাজাবে, এটাই খুব স্বাভাবিক। আর আমরাও তো এখানে দাঁড়িয়ে বলতেই পারি যে দেশি পণ্য আমি গ্রহণ করব, সবাই যাতে দেশি পণ্য গ্রহণ করে। মধ্যম আয়ের দেশ হতে গেলে নিজের প্রয়োজন নিজে মেটাতে হবে অনেকাংশে। এই আন্দোলনের সঙ্গে নিজের পণ্যকে সামনে আনতে হবে, আমি গ্রহণ করতে হবে, সবাইকে বলতে হবে এই আন্দোলন আমি করতে রাজি আছি। কিন্তু একই সঙ্গে আমি আমার কাজকে বিকিয়ে দিতে রাজি নই, এবং বিকিয়ে দিতে রাজি নই সে কথাটা, যেমন আমি এইখানে এই সময় টেলিভিশনে কথা বলছি, তখন আমরা সবাই সুধীজনেরা বা দর্শক যারা, আমরা যখন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি আমরা সবাই একমত হই যে অধিক বিজ্ঞাপন প্রচারের মধ্য দিয়ে এক ধরনের কথাবার্তাগুলো হারিয়ে যায়। কিন্তু একটা বেদনাকেও আমরা সঙ্গী করি যে বিজ্ঞাপন না নিলে আমরা চলতে পারি না, এটাকে সমন্বয়ের একটা পথ খুঁজতে হবে। আমি মনে করি অনেক উদার হয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমাদের সংস্কৃতি কর্মীদের পাশে এসে দাঁড়াতে পারে সহায়তা নিয়ে। বিভিন্ন সময় যেমন ব্যাংকে আছে, ব্যাংকের একটি খাত আছে সিএসআর, এটি সামাজিক দায়বদ্ধতা, আমাদেরকে আমি বলছি এর একটি অংশ আমাদেরও পাওয়ার কথা। আবার একই সঙ্গে বলি আমি সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা তো সকলেই, তারা যদি আজকে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 1লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি যদি পালন না করে, তারা তো বাংলাদেশের একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেকে সামনে আনতে পারবে না। আমি মনে করি এরকম বাংলাদেশটাকে এগিয়ে নিতে আমাদের এক কাতারে আসা উচিত, কেউ যাতে কোনো বিভাজনের মধ্যে না পারি, যে একজন সংস্কৃতি কর্মী একটি সাংস্কৃতিক সংগঠন, আরেকজন হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, এই যে আলাদা করে দেখার বিষয় নেই, এবং আলাদা করে দেখা গেলেই সমস্যা তৈরি হবে। এবং এই জায়গা থেকে তো যে মানে যারা পণ্য বিক্রি করবে, পণ্যের বাজার সম্প্রসারণ করবে, তারা তো এটা চাইতেই পারে তাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু যে সংস্কৃতি কর্মীরা এটার সঙ্গে জড়িত তাদেরও তো একটা নৈতিক অবস্থান থাকা দরকার আছে, আমি কতটা বিক্রি হব, কতটা হব। এখন আমি শুধু বলবো কি যে 1984 সালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জন্ম হয়েছিল, আজকে হচ্ছে 2016 সাল। আমাদের প্রথম আহ্বায়ক ছিলেন ফয়েজ আহমেদ, আজকে যিনি সভাপতি তিনি হচ্ছেন গোলাম কুদ্দুস। তাদের মাঝখানে যারা ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ, রামেন্দু মজুমদার, আমাদের যারা আসাদুজ্জামান নূর, আলী জাকের, আতাউর রহমান, মফিদুল হক, আমি মানে এই সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা প্রত্যেকেই চিন্তা ভাবনার জায়গাতে একটা জায়গায় এক, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তারপরে তো আর ভিন্ন রাজনৈতিক দর্শনও থাকতে পারে, আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম সবাইকে যে এই সংগঠন কোনোদিন কোনো কালো টাকার মালিকের কাছ থেকে পয়সা নেবে না। আমি আপনাকে এই টেলিভিশনের মাধ্যমে বলে যাচ্ছি, সম্মিলিত সাংস্কৃতিক জোট তার বিবেচনায় কালো টাকার যারা মালিক তাদের কাছ থেকে কোনো দিন পয়সা নেয়নি। আমরা আমাদের দেশীয় প্রতিষ্ঠানের সৌজন্য বা সহযোগিতা গ্রহণ করেছি, আমরা কখনো বিদেশি বলবো বা মাল্টিন্যাশনাল তাদের কাছ থেকে আমরা কখনো কোন রকম সহায়তা নেইনি। এই কথাগুলো কিন্তু আপনার সামনে আমি বলছি এই জন্য যে যদি ভবিষ্যতে কেউ আপনাদেরকেও বলে যে এইভাবে চলা যায় না, আমি বলছি এইভাবে চলা যায়। আমরা এই শহরে 9টি জায়গায় একসঙ্গে বিজয় উৎসব করেছি, এবং বিজয় উৎসব করেছি 4 দিন ব্যাপী, এবং এই 9টি জায়গায় 4 দিন ব্যাপী বিজয় উৎসব করতে গিয়ে 3000 সংস্কৃতি কর্মী নিরলস পরিশ্রম করে। আমরা জানি যে আমাদেরকে যারা আমাদের অনুষ্ঠান করবার জন্য যেসব শক্তিকে আমি বলছি যাদের কাছ থেকে নেই না আমরা, তারা যে টাকা দেবে তার চেয়ে অনেক বেশি টাকা আমরা 4 আনা 8 আনা করে খরচ করি। আমরা আমাদের সংস্কৃতি কর্মীদেরকে রিক্সা ভাড়া দেই না, বাস ভাড়া দেই না, আমরা তাদের খাবার পয়সা দেই না। যদি ওই অর্থে বলি, নিজের দেশে আমরা যে পয়সা বিনিয়োগ করি, আমরা যে পয়সা দেই,
এই আমাদের কাজের জন্য, এত পয়সা তো কেউ আমাদেরকে দিতে পারবে না আমরা যদি দেশপ্রেমিক হিসেবে এই কাজটা না করি। আমাদের উৎসবগুলো যদি আমি ঢাকা কেন্দ্রিক ঢাকার কথা বলি, আমাদের বর্ষবরণের উৎসব তো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেটি যদি ঢাকায় যদি বলি, শুধু বর্ষবরণ না, আমরা বসন্ত উৎসবের কথা বলছিলেন, আর অনেক উৎসব, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সব কিছুই এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বলয়ের মধ্যে। আমরা পুরো নগরীকে বা রাজধানীতে ছড়িয়ে দিতে পারিনি এখনো। বড় জেলা তো রবীন্দ্র সরোবর পর্যন্ত এসে থেমে গিয়েছে, তারপর আগাতে পারছে। কিন্তু আমাদের তো মিরপুর, উত্তরা, ওদিকে সাতারকুল, বহু মানে অনেক দিকে ছড়িয়ে পড়েছে আমাদের শহর, যাত্রাবাড়ি বহু দিকে আছে, তাই না? সেই দিকগুলোতে আপনারা আমাদের উৎসব, আমাদের সংস্কৃতি এই জায়গায় সীমাবদ্ধ থাকবে? হ্যাঁ, আমি আপনাকে একটা তথ্য দেই এবং এই তথ্য শুনলে আপনি হয়তো একটু বিস্মিত হবেন। উত্তরায় কোনো অডিটোরিয়াম নেই। হ্যাঁ, গুলশান, বনানী, বাড়িধারায় কোনো অডিটোরিয়াম নেই। উত্তরায় কোনো সিনেমা হল নেই। গুলশান, বনানী, বাড়িধারায় একটা ছিল জ্যোতি সিনেমা হল, সেটা বন্ধ হয়ে গেছে অনেক আগে। মানে গুলশান, বনানী, বাড়িধারায় কোনো সিনেমা হল নাই। এখন যমুনা ফিউচার পার্কে কিছু হয়েছে, সেটাকে আপনি ধরবেন না, কারণ আমি বলছি যে বসতির কথা, সেটা এদিককার। এই যে নাই, তাহলে এগুলো তো নগর, এই নগরী কে বানিয়েছে? এই নগরী বানিয়েছে কিন্তু সরকার। যে সময় যে সরকার ছিল তারা এটা করেছে। এখন তো আপনাকে তাহলে সরকারের চরিত্র উদ্ঘাটন করতে হবে, এই কারণে যে তারা কেন সিনেমা হল বাদ দিয়ে এই নগরটাকে বাড়ালো, নগরায়ন করলো। আসলে ওরা হল চায়নি, ওরা সিনেমা হল চায়নি, ওরা অডিটোরিয়াম, মিলনায়তন চায়নি ওরা, কারণ ওরা চায়নি আমরা বাঙালি সংস্কৃতির চর্চাটা করি। এই জায়গায় আমি মনে করি যে অনেক সময় আপনাকে ঘাটতি পূরণের জন্য জরুরি ভিত্তিতে কাজ করা দরকার। আমি এখন মনে করি যে বর্তমান সরকারের উচিত জরুরি ভিত্তিতে এই নগরায়ন যেখানে হয়েছে এবং যেখানে সাংস্কৃতিক অবকাঠামো নেই, সেখানে জরুরি ভিত্তিতে 3টি জায়গা থেকে একই সাথেও এই সাংস্কৃতিক উন্নয়নের কাজ হতে হবে। একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়, একটি হচ্ছে সিটি কর্পোরেশন, এই 2টি জায়গা, আর আরেকটি হচ্ছে আমি মনে করি স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটি যাদের আন্ডারে সিটি কর্পোরেশন, কিন্তু তার বাইরেও গিয়েও যদি ওনারা পৌরসভাগুলিতে ওনারা যদি অ্যাক্ট করেন, তাহলে কিন্তু আমরা বিপদ থেকে বাঁচবো, তা না হলে কিন্তু বিপদ থেকে বাঁচবো না। আমি তবু তথ্য হিসেবে দিয়ে রাখি, মিরপুরে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম আছে, ওখানে দলের সংখ্যা 40 ঊর্ধ্ব। তারা, আপনি জানেন যে স্বাধীনতার এক ব্যতিক্রম ইতিহাস হচ্ছে মিরপুর, যে মিরপুর স্বাধীন হয়েছিল কিন্তু 31 জানুয়ারি 1972, কারণ ওখানে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ, জহিরায়ন সহ অনেকের শহীদ হওয়ার ঘটনা আছে। সেই দিবস থেকে শুরু করে পহেলা বৈশাখ এবং অন্যান্য জাতীয় দিবসগুলি তারা মিরপুরে পালন করে, কিন্তু দলগুলো তাদের নিজস্ব ক্ষমতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের সাথে থাকে। দনিয়াতে আমাদের 40 ঊর্ধ্ব দল আছে, এবং দনিয়া স্কুল এন্ড কলেজের পাশে যে বনলতা পাঠাগার বলে একটা আছে, ওইখানে একটা স্কুল এবং পাঠাগার, সেইখানে দুনিয়ার সাংস্কৃতিক সংগঠনগুলো জাতীয় উৎসব করে। এবং আপনি অবাক হবেন যে 21শে ফেব্রুয়ারিতে 1000 খানিক শিশু একসাথে হয়। আমি কিন্তু তথ্য হিসেবে বলছি আপনাকে, দুনিয়াতে 1000 শিশু একসাথে হয়, যারা এই দুনিয়ার সংস্কৃতি কর্মীরা সেটাকে সংগঠিত করে। আর এই দুটির বাইরে বলছি, উত্তরায় 3 নম্বর সেক্টরের শেষে গিয়ে একটা ছোট্ট জায়গা, মুক্ত মঞ্চের মতো, সিটি কর্পোরেশনের আওতায়, সেটা শুরু হয়েছে গত বছর থেকে। এই বছরে আমি দেখলাম যে ওখানে অনুষ্ঠানের সংখ্যা অনেক। হ্যাঁ, তবে আপনি যদি বলেন যে এটা কতটুকু, আমি বলবো মিরপুরে হতে হবে 4টা মিলনায়তন, অন্তত 4টা। মিরপুর তো বড় এলাকা, 4টা মুক্ত মঞ্চ। মানে কত বড়, মানে ওইখানে 20 লক্ষ শুধু ভোটার আছে সিটি কর্পোরেশনের। আপনার টোটাল হচ্ছে বোধহয় 28 লক্ষ বা 27-28 লক্ষ, তার 18-19 লক্ষ হচ্ছে মিরপুরে। আচ্ছা, আমি শুধু বলছি একটা জায়গাকে ফোকাস করে এটা। সাথে সাথে কিন্তু আমি আরেকটা দাবি করব, পুরনো ঢাকা তার সাংস্কৃতিক ঐতিহ্য হারাতে চলেছে। আমরা দিনে দিনে সেই জায়গাটাকে না পরিহার করবার মতো জায়গায় নিয়ে গেছি। আমাদের অনেকের পুরনো ঢাকায় যেতে আর হয় না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের পুরনো ঢাকাকে না চিনলে, বুড়িগঙ্গার পারে যদি আমাদের অবাধ যাতায়াত না থাকে, তাহলে কিন্তু আমরা ঢাকাকে চিনব না। ঢাকার পত্তনের সকল নিদর্শন সেখানে। আমি মনে করি যে সরকারের কিছু উদ্যোগ আছে, আমাদের যে লালবাগ
লালবাগের যে আমাদের কেল্লা। কেল্লা, সেখানে লাইটিং সাউন্ড হয়। হুম। আহসান মঞ্জিলে কিছু অনুষ্ঠানের ব্যবস্থা আছে। আমি সরকারকে বলবো যে তারা যাতে উদ্যোগী হয়ে পুরনো ঢাকার যে আগে যে মিলনায়তন ছিল পুরনো ঢাকার, বেশ কয়েকটা যে- ছিল। এখনো আছে কিন্তু সেগুলো, হুম। কিন্তু সেই সব জায়গাগুলোতে নজর দেওয়া হচ্ছে না। তবে বর্তমান যিনি মেয়র, তিনি বয়সে অনেক তরুণ। আমার ধারণা তিনি ছুটতেও পারেন এবং দেখেছেন সবকিছু। তার একটি প্রতিশ্রুতি আছে যে পুরনো ঢাকায় সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সিটি কর্পোরেশন যা করবার করে। আমি মনে করি যে কোনো তরুণ নেতৃত্ব সে যদি এরকম ইচ্ছা পোষণ করে, তাহলে তাকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া উচিত। বাজেটে আমাদের অবস্থান হচ্ছে সর্বনিম্নে। সেই জায়গায় আমি মনে করি এই জায়গার উত্তরণটা আমাদের দৈন্যতা সরকারকে ঘোচানোর আরো উদার জন্য হতে হবে এই জায়গায়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং দেখাতে হবে যে সংস্কৃতি মন্ত্রণালয় সর্বনিম্নে অবস্থান করে করছেন না। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সুযোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।